আমি সার্বিকভাবে দায় বলতে গিয়ে বলবো যে বিজেপির অনেকগুলো ডিফেক্ট আছে। বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব অ্যাসেস করতে পারেননি যে তলার লেভেলটা ফাঁপা হয়ে আছে। যেসব সাংসদরা হেরেছেন, আমি কাউকে আলাদা করে মার্কিং করছি, সেই সাংসদরা তারা সংসদীয় ক্ষেত্রকে সার্ভিসিং করেননি। যে প্রকল্পগুলো কেন্দ্রীয় স্তরে আছে, আমি প্রচুর বিজেপি কর্মীর সঙ্গে কথা বলেছি, দেখেছি তারা কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো জানেই না। কেন? ভাই, বাংলার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, তাকে কেন জেলে ভরা হয়নি? পশ্চিমবঙ্গের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের ক্ষেত্রে 20 দিন না 25 দিন আগে প্রার্থী ঘোষণা হলো। এমন প্রার্থী ঘোষণা হলো যে প্রার্থী মানে নিজেই জানেন যে তার নির্বাচনে দৌড়ানোর ক্ষমতা নেই। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। প্রত্যাশা জাগিয়েও বিজেপির ভরাডুবি কার্যত এই লোকসভা নির্বাচনে এই বাংলায়। দেশের রাজনীতির পাশে যদি বাংলা চিত্রটা দেখেন, তাহলে নিঃসন্দেহে বিজেপির এই বিপর্যয় বিজেপি সমর্থকদের শুধু নয়, রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এক চর্চার বিষয়। নেপথ্যে কারণ কি? হয়তো অনেক কারণ লুকিয়ে আছে। আজ এই বিষয়ে কথা বলতে আমাদের সামনে উপস্থিত আছেন সন্ময় ব্যানার্জি। সন্ময়দা, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। প্রথম কথা, বিজেপির রেজাল্ট এক্সিট পোলের তো ধারে কাছে নেই, কিন্তু যখন রেজাল্ট আপনি দেখলেন, কিভাবে আপনি রিয়াক্ট করেছেন এবং কি দেখে মনে হলো সামগ্রিকভাবে? একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। বিজেপির এক্সিট পোল যে হাইপটা তুলে দিয়েছিল, মানে নির্বাচন হয়ে গিয়েছিল, মানুষ স্পেকুলেট করছিল, তারপরে এক্সিট পোলে সমস্ত সার্ভেতে দেখালো সর্বভারতীয় সমীক্ষক দল প্রায় প্রি পোলের 9টা সার্ভেতে বিজেপিকে এগিয়ে রেখেছিল পশ্চিমবঙ্গে, একটি ছাড়া। সেই ভোটার তারা 23, 19, তৃণমূল দিয়েছিল 19টা দিয়েছিল বিজেপিকে, কিন্তু আদারওয়াইজ 8টা প্রি পোল সার্ভে সারা ভারতবর্ষে সর্বভারতীয় সমীক্ষক দল তারা কিন্তু এগিয়ে রেখেছিল বিজেপিকে। 22, 21, 23, 26, 20 উপরে রেখে দিয়েছিল 8টা পিপল। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন ইলেকশনটা হয়ে গেল সেদিন 6টা থেকে সমস্ত সমীক্ষক দলগুলো কিন্তু এক্সিট পোল সার্ভেতে যেটা রিফ্লেক্টেড হলো সেটা হচ্ছে যে বিজেপি প্রচুর ভোট পাচ্ছে। কেউ 22, কেউ 23, কেউ 21, কেউ 24, কেউ 26, কেউ 29, কেউ 30 পর্যন্ত বিজেপিকে তুলে দিল। ফলে স্বাভাবিকভাবে তৃণমূল বিরোধী জনমানসে একটা ইমপ্রেশন তৈরি হলো যে সাংঘাতিকভাবে বিজেপি এবার পশ্চিমবঙ্গে ফিরে আসছে। আইপ্যাকের প্রশান্ত কিশোর নিজে বলেছেন, আমার কথা মিলিয়ে নেবেন, লার্জেস্ট সিঙ্গল পার্টি হিসেবে বিজেপি এমার্জ করছে। ফলে মানুষের লেভেলে একটা এক্সপেকটেশন তৈরি হলো। এখন কামিং টু দ্য এক্সিট পোল, এই এক্সিট পোল গুলো কেন ভুল হয়েছে সেটা তো ডিফারেন্ট পার্সপেক্টিভ, সেটা নিয়ে পরে তোমার সঙ্গে কোনো একদিন আলাদা কথা বলবো। কিন্তু আমার নিজস্ব কিছু অবজারভেশন আছে, সেটা হচ্ছে আমি যত গভীরে যাচ্ছি, কেন এত দ্রুত অ্যানালিসিস করাটা উচিত নয়, যতটুকু অ্যানালিসিস করেছি তাতে আমি একটা জিনিস দেখেছি যে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এবারে 2021-এর নির্বাচনে, 2019-এর নির্বাচনের প্রেক্ষিতে বা 2021-এর নির্বাচনের প্রেক্ষিতে আমি একটা জিনিস অবজার্ভ করলাম। আমি বামেদের ক্যালকুলেশনটা এখনো করিনি, কিন্তু আমি দেখছিলাম যে বিজেপি কত ভোট পেয়েছে। বিজেপি সম্ভবত 2,29 লক্ষ মানুষের ম্যান্ডেট পেয়েছে এই লোকসভা নির্বাচন। গতবার 2,27 লক্ষ মানুষের ম্যান্ডেট পেয়েছে, মানে সমর্থন পেয়েছে এই ভোটে। 12টা সিট প্লাস যে সিটগুলোতে হেরেছে সব মিলিয়ে বিজেপি 2,27 লক্ষ মানুষের ভোট পেয়েছে। এবার 2021-এর বিধানসভা ইলেকশনে যে রেজাল্ট বেরিয়েছিল তাতে আমরা দেখেছিলাম যে 77টা আসন পেয়েও বিজেপি কিন্তু 2,28 লক্ষ ভোট পেয়েছে। অর্থাৎ 1 লক্ষ ভোট এবারে সার্বিকভাবে কম পড়েছে। আমি বলছি নির্বাচন কমিশন যে রিপোর্ট বার করেছে তার ভিত্তিতে বলছি। অর্থাৎ 2021-এ বিধানসভায় বিজেপির সর্বমোট ভোট ছিল 2,28 লক্ষ, এবারে হচ্ছে 2,27 লক্ষ। অর্থাৎ 1 লক্ষ ভোটের কমের জন্য কি এতগুলো সিট কমে গেল? না, সেটাও আমার একটা অন্য অ্যানালিসিস আছে। এবার কামিং টু তৃণমূল কংগ্রেস, যাদের সঙ্গে মূল ফাইট বিজেপির হয়েছে, তৃণমূল কংগ্রেসও গত বছর, আমি যদি ভুল না বলি, প্রায় 2,80 লক্ষ মানুষের ম্যান্ডেট পেয়েছিল। অর্থাৎ 2,80 লক্ষ মানুষ ভোট কেন্দ্রে গিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিয়েছিল। 1, 2 হচ্ছে এবারে সেই সংখ্যাটা 2,80 লক্ষর বদলে 2,71 লক্ষ হয়েছে। অর্থাৎ 9 লক্ষ তৃণমূল কংগ্রেসের ভোট কমেছে 2021 থেকে, সার্বিকভাবে যত মানুষ সমর্থনটা জুগিয়েছে। আর বিজেপির ভোট কমেছে 1 লক্ষ। তাহলে তো এই হিসেব থাকা উচিত না। 77টা আসন, তার আগে 2019-এর আমি এক্সাক্ট ফিগারটা জানি না, মানে কত মানুষ ভোট দিয়েছিল সেটা আমি কয়েকদিনের মধ্যে দেখে বলবো। শতাংশ হিসাবে 0.5 বেড়েছে বিজেপির। হ্যাঁ, না, এবার ঘটনা হচ্ছে 2019-এর থেকে।
মানে সেটা তো 38.5 38.6 হয়েছে, গতবার বোধহয় 38.1। এবার ঘটনা হচ্ছে সিট কমলো কেন, এটা খুব একটি ইন্টারেস্টিং একটা জায়গা আমার যেটা মনে হচ্ছে। আমি হিসেব করে দেখছিলাম সারা পশ্চিমবঙ্গে যতগুলো সিটে বিজেপি জিতেছে খুব মার্জিনালি জিতেছে, এক্সেপ্ট জগন্নাথ সরকার, এক্সেপ্ট রাজু বিস্তা, এরা ছাড়া সবাই কিন্তু কম মার্জিনে জিতেছে। মাঝামাঝি মার্জিনে জিতেছেন সৌমেন্দু অধিকারী 45,000, জাস্টিস প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি 77,000, এরা কিন্তু মাঝামাঝি মার্জিনে জিতেছেন। কিন্তু অনেকেই কিন্তু ডাক্তার সুকান্ত মজুমদার কম মার্জিন, খুব কম মার্জিনে জিতেছেন, সৌমিত্র খান খুব কম মার্জিনে জিতেছেন। আবার আলিপুরদুয়ারে গিয়ে মনোজ টিগ্গা, সেইখানে গিয়ে মনোজ টিগ্গা বোধহয় 80,000 না 1 লাখের কাছে আশেপাশে মার্জিনে জিতেছেন, কিন্তু যেটা গতবার জন বার্লা প্রায় 2.5 লক্ষ মার্জিনে জিতেছেন ছিলেন। 1,85,000 মার্জিনে জিতেছেন জয়ন্ত রায় জলপাইগুড়ি, এবার সেই মার্জিনটা 85 না 90,000-এ নেমে এসছে। এগুলো যদি হিসেব করা যায়, একমাত্র কার্তিক পাল মাঝামাঝি মার্জিনে জিতেছেন, সেটাও কংগ্রেস, সিপিএম এবং বিজেপির তৃণমূলের ভোট ভাগাভাগির জন্য সেটা হয়েছে। এটাতে কি কনক্লুশন ড্র করা যায়? চট করে কনক্লুশন ড্র করা যায় না, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টরস ফিগার্স আছে, মাইনরিটি ভোটার আছে অন্যান্য বিষয় আছে, বামপন্থীরা কতটা ভোট টেনেছেন, কোন কোন কেন্দ্রে কতটা ভোট বেড়েছে, সেগুলো অনেকগুলো হিসেব আছে। আমি খুব সহজে একটা কথা বলছি, জনমানুষের সমর্থন এক্সপেক্টেড বিজেপি যেটা বাড়াবে ভেবেছিল সেটা বাড়েনি। দিস ইজ ওয়ান। অর্থাৎ 2,28,00,000টা 2,40,00,000 হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, বা 2,50,00,000 হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটা প্রিপোলে, এক্সিট পোলে এবং স্বাভাবিকভাবে প্রচারে, কিন্তু সেটা 2,27,00,000 আটকে গেছে। কিন্তু সার্বিক হিসেবে 2,28,00,000 গতবার দিয়েছিল 2021-এর বিধানসভায়, এবারে লোকসভায় 2,27,00,000 দিয়েছে। কিন্তু লোকসভার নিরিখে ভোটটা অনেক বাড়া উচিত ছিল, কারণ ভোটটা লোকসভার, ভোটটা বিধানসভা নয়। এইটা কিন্তু 2,27,00,000টাও যথেষ্ট কম বিজেপির পক্ষে। এবার সিট ওয়াইজ হিসেব করতে গিয়ে আমি দেখেছি যে উত্তরবঙ্গে এক্সেপ্ট কুচবিহার একটা নির্দিষ্ট কারণও আছে, এক্সেপ্ট কুচবিহার, দক্ষিণবঙ্গে কিন্তু ইরোশন হয়েছে বিজেপির। দিলীপ বাবু মেদিনীপুর সিটে হেরেছেন, যেটা গতবার সম্ভবত মেদিনীপুরে গতবার কে ছিলেন, গতবার বোধহয় মেদিনীপুরে সাংসদ কে ছিলেন, মেদিনীপুরে তো সরি মেদিনীপুরে দিলীপ বাবুই ছিলেন, সেখানে অগ্নিমিত্রা বল হেরে গেছেন। আসানসোলে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে দেওয়া হয়েছে, অগ্নিমিত্রাকে সরিয়ে দেওয়া হয়েছে, ফলে এই সিটগুলো হেরেছেন। আসানসোল গতবার ছিল, যদিও মাঝখানে দলবদল হয়েছিল, কিন্তু আগের বার তো জিতেছিল আসানসোল। সামগ্রিক দায়টা কার? আমি বলছি, আমি শেষকালটায় আসছি। আমি এবার মেদিনীপুরটা হেরেছেন, আচ্ছা, মানে বর্ধমান দুর্গাপুর 4,000 ভোটে আলুওয়ালিয়া জিতেছিলেন, সেটাকে এবারে হেরেছেন। হুগলিতে লকেট চ্যাটার্জি হেরেছেন, ডাক্তার সুভাষ সরকার বাঁকুড়াতে হেরেছেন, কোচবিহারে নিশীথ প্রামাণিক হেরেছেন, আমি দেবশ্রী দক্ষিণ কলকাতা হেরেছেন ঠিকই, কিন্তু রায়গঞ্জটা তো বেরিয়েছে। দিনাজপুর জেলা দুটো কিন্তু মাইনরিটি ভোট, মানে কংগ্রেস সিপিএম এর ভোট ব্যাংকটা আলটিমেটলি দুটো সিট কিন্তু বিজেপিকে এনশিওর করেছে। আমি সার্বিকভাবে দায় বলতে গিয়ে বলবো যে বিজেপির অনেকগুলো ডিফেক্ট আছে। আমি তো সবাই জান যে আমি প্রত্যক্ষ দলীয় রাজনীতিতে নেই, কিন্তু আমি দলগতভাবে সার্বিকভাবে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করি, এতে লুকোচুরির কোনো ব্যাপার থাকা উচিত না। আমার নিজের স্পষ্ট মনে হচ্ছে বিজেপির ডিফেক্ট গুলো 1, 2, 3, 4, 5 করে বলি। বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব অ্যাসেস করতে পারেননি যে তলার লেভেলটা ফাঁপা হয়ে আছে। ফাঁপা কিরকম? আমি ধরুন যে দমদমে বসে আছি, আমি দমদমের যিনি নির্বাচনে দাঁড়িয়েছেন শিলভদ্র দত্ত, আমি শুনেছি তিনি বলেছেন প্রায় 500-র কাছাকাছি বুথ সভাপতি নেই। 500-র কাছাকাছি বুথ সভাপতি নেই। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে জেলা সভাপতি কি করছিলেন এতদিন? 500 বুথ সভাপতি নেই। আমি যদি জেলা সভাপতি হতাম, সেই বুথে গিয়ে তো মাটি কামড়ে 3 দিন ধরে পড়ে বসে থাকতাম যে একজন বুথ সভাপতি বার করা। এমন বুথ সভাপতি আছেন যে মানে শ্বশুরমশাই মধ্যপ্রদেশে থাকেন, তিনি এখানকার বুথ সভাপতি, তার ফোন নাম্বারটা দিয়ে বুথ সভাপতির নির্দিষ্ট টাকাটা মন্ডল সভাপতি তোলেন। এই যে গল্পগুলো তলায় হয়েছে, এটা রাজ্য বিজেপির নেতৃত্ব কিছুতেই বুঝতে চাননি। এবার ঘটনাটা হচ্ছে শুধু কি এটা না, এটা একটা তলার লেভেলটা ফাঁপা। বুথের বিজেপি কর্মীদের সঙ্গে মানুষের সম্পর্ক নেই, একদমই নেই। এখানে বামপন্থীদের সঙ্গে তুলনামূলকভাবে সাধারণ মানুষের সম্পর্ক বেটার, আমি বলছি এইসব জায়গা, কিন্তু বিজেপির কর্মী সংখ্যা বেশি, সিপিএম এর কর্মী সংখ্যা অত্যন্ত নগণ্য হয়ে গেছে। যে কর্মী সংখ্যা আছে সেই কর্মী সংখ্যাকে যদি প্রত্যেক কর্মীকে
বিজেপি নেতৃত্ব বোঝাতেন যে তোমাকে প্রতিদিন সপ্তাহে 5 দিন 10টা করে বাড়িতে গিয়ে বসতে হবে, কথা বলতে হবে, কেন্দ্রীয় বিজেপির যে কর্মসূচিগুলো সেগুলোকে মানুষকে বোঝাতে হবে, বিজেপিকে ভোট দিলে আপনার লাভটা কি এটা বোঝাতে হবে। সারা বছরে 10টা বাড়িতে এরা যায় না, ফলে তারা ভোটের সময় বুথ এজেন্ট হলে কি লাভ আছে? বুথের সময় ভোটের সময় একটু দেওয়ালে পদ্ম ফুল প্রতীক হলে লাভ কি হবে? তৃণমূল আন্দোলন সাংগঠনিক ভাবে দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গে অনেকটা জায়গায়, দক্ষিণবঙ্গে সাংঘাতিক ভাবে সাংগঠনিক ভাবে শক্তি বৃদ্ধি করেছে। 100 টাকা 200 টাকা 300 টাকা রোজের যারা চাকরি পেয়েছেন, যারা তোলাবাজি করার জন্য ইনস্ট্রুমেন্টাল হিসেবে ব্যবহার করেন, তাদের সাংঘাতিক ভাবে সাংগঠনিক ভাবে কাজে লাগিয়েছে। আমি ডিটেলে যাচ্ছি না, সাংগঠনিক ভাবে তৃণমূল মারাত্মক পাওয়ারফুল। প্রতি কেন্দ্রে আমার নিজের মনে প্রতি 100 জনের মধ্যে 10টা করে ভোট তৃণমূল সাংগঠনিক ভাবে করায়, আর সেইখানে দাঁড়িয়ে বিজেপি সাংগঠনিক ভাবে একটা ভোটও করাতে পারে না। দিস ইজ দ্য নাম্বার 1 ট্র্যাজেডি অফ বেঙ্গল বিজেপি, যেটা আমার মনে হচ্ছে। এক, দ্বিতীয়ত হচ্ছে মাইনরিটি ভোট কনসলিডেশন হয়ে গেছে তৃণমূলে। সিপিএম, কংগ্রেস, আইএসএফ অনেক কথা বলেছে, তারা অ্যাডিকুয়েটলি করতে পারেনি, সেটা একটা 2 নম্বর ডিফেক্ট। 3 নম্বর ডিফেক্ট হচ্ছে যেসব সাংসদরা হেরেছেন, আমি কাউকে আলাদা করে মার্কিং করছি, সেই সাংসদরা তারা সংসদীয় ক্ষেত্রকে সার্ভিসিং করেননি। শেষ 5 বছরে খুব পারফরমেন্স খারাপ। আমি কাউকে ছোট করতে চাই না, আমার প্রত্যেকে তারা আমার কাছে শ্রদ্ধেয় ব্যক্তিগত, কিন্তু তারা কিন্তু সংসদীয় ক্ষেত্রকে সার্ভিসিং করেনি। এমনকি যারা নির্বাচনে জিতেওছেন, মানে এবারে জিতেছেন, তারাও কিন্তু তার সংসদীয় এলাকা সার্ভিসিং করেননি। আমি জানি, আমি এমন মানুষকে জানি, আমি নাম বলছি না এখানে, মানে এবারের এতে নয়, আজ থেকে 5 বছর আগে তৃণমূল কংগ্রেস করেন, তিনি নিয়ম করে শুক্রবারের ফ্লাইট ধরতেন রাত্রিবেলা, শনি রবি তার সংসদীয় ক্ষেত্রে শুধু বসতেন বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে কথা বলার জন্য। আমি তাকে একদিন জিজ্ঞেস করেছিলাম যে আপনি শুক্রবার রাতের ফ্লাইটটা ধরেন কেন? তো তার উত্তরে বলে আমার সংসদ ছেড়ে আমি বেরোতে চাই না, সংসদীয় ক্ষেত্র ছেড়ে। বিজেপি হ্যাজ টু টেক লেসন। যেসব সাংসদরা হয়েছে, তুমি বলো তো শিবম, আমি তোমায় জিজ্ঞেস করছি, যেসব সাংসদরা বিজেপির, কজন বিজেপি সাংসদের নাম বাংলার মানুষ মনে রাখে? ঠিকই, কজন মনে রাখে? কুণাল হেমব্রমের নামটা মুখস্থ করতে 5 বছর সময় চলে গেল। ওয়াই? কিসের জন্য? মানুষকে জিজ্ঞেস করলে ঝাড়গ্রামে বিজেপির সংসদকে বলতে পারতো না বেশিরভাগ লোক। কেন? ওয়াই? বিজেপির কর্মীরা বলতে পারতো না। এটা গেল একটা দিক। 2 নম্বর হচ্ছে, 3 নম্বর আরো একটা পয়েন্ট আমি বলছি, আমাকে অল্টারনেটিভ গভর্নেন্সের মোডটা তো দেখাতে হবে যে আমরা এলে আমরা এটা করব। বিজেপির যে প্রকল্পগুলো কেন্দ্রীয় স্তরে আছে, আমি প্রচুর বিজেপি কর্মীর সঙ্গে কথা বলেছি, দেখেছি তারা কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো জানেই না। রাজ্যের প্রকল্পগুলো জানে, স্বাস্থ্য সাথী জানে, কন্যাশ্রী জানে, লক্ষ্মীর ভান্ডার জানে, কেন্দ্রীয় প্রকল্পগুলো জানে না, বিশ্বকর্মা যোজনার ডিটেলসটা জানে না। কেন? ওয়াই? তাহলে দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। রাজ্য স্তরে যারা বিজেপি নেতৃত্ব বসে আছেন, উইথ রিগার্ডস টু দেম, আমি সমালোচনা করছি আজকে বিপর্যয় নেমেছে বলে নয়, আমি বলছি যে তারা কি ট্রেনিং দিয়েছেন বিজেপি কর্মীদের? ওয়াই? কিসের জন্য করেনি? ই-শ্রম কার্ড বিজেপির কর্মীদের, তার এফেক্ট কি, তার রেজাল্ট কি, কেন সেটাকে মানুষকে বোঝাতে পারেনি? বলে মানুষকে বোঝাতে না পারা, মানুষ কিন্তু ভুল করেনি। আমি আবার বলছি, মানুষ ভুল করেনি। মানুষ কন্যাশ্রী পাচ্ছে, লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, স্বাস্থ্যসাথী পাচ্ছে, কিন্তু স্বাস্থ্যসাথীর বদলে যে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক বেশি আয়ুষ্মান ভারতটা এফেক্টিভ, প্রয়োজনীয়, বোঝাতেই পারেনি মানুষকে। ফলে আলটিমেটলি প্রকল্প, কেন্দ্রীয় প্রকল্প না বোঝাতে পারা, সাংগঠনিক দুর্বলতা, ভোটের দিন তৃণমূলের ভোটটা করানো, অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, পুলিশ সবকিছুকে তৃণমূল কাজে লাগাবে, এটা বিজেপি নেতৃত্ব জানা উচিত ছিল। কতগুলো ক্রিমিনাল জেলে গেছে বলতো? বাংলার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, বাংলার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, নাম বলে আর তাকে মহৎ করতে চাই না, 7 লাখ ভোটে জিতেছে, বাংলার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, তাকে কেন জেলে ভরা হয়নি? কেজরিওয়াল জেলে যেতে পারে, আপ নিশ্চিন্ন হয়ে গেছে, হেমন্ত সোরেন জেলে যেতে পারে, নিশ্চিন্ন হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের ক্ষেত্রে 20 দিন না 25 দিন আগে প্রার্থী ঘোষণা হলো, এমন প্রার্থী ঘোষণা হলো যে প্রার্থী মানে নিজেই জানেন যে তার নির্বাচনে দৌড়ানোর ক্ষমতা নেই, দাঁড়িয়েছে। কেন করা হয়েছে? এই উত্তরগুলো তো বাংলার মানুষ খুঁজছে না। আমি বলছি, লক্ষ লক্ষ বিজেপির ক্যাডার আছে, কর্মী আছে নিচের লেভেলে, সেই কর্মীগুলোর দিকেও কিন্তু তাকানো দরকার ছিল, দেখাননি। আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমি যখন বিজেপিতে অ্যাক্টিভলি ছিলাম, আমি অ্যাক্টিভলি এখন নেই, বিজেপিতে অ্যাক্টিভলি ছিলাম, আমি একজন রাজ্য সম্পাদক, আমি নাম বলে তাকে ছোট করতে চাই না, তিনিও আমার কাছে রেসপেক্ট।
আমি তাকে একটি অনুষ্ঠানে বলেছিলাম যেরকম আমি আমার জেলার কিছু কিছু আমার জিনিস মনে হয়েছে, সেগুলো আমি কয়েকটা খুব সিনপসিসে বলবো, আপনি আমাকে 5 মিনিট সময় দিন। তো তিনি দাঁড়িয়ে আড্ডা মারছেন, গল্প করছেন, মানে হ্যাঁ বল। আমি যে বলতে শুরু করলাম 30 সেকেন্ডের মধ্যে সে ভদ্রলোক আমাকে বললেন, তিনি একটা সংবাদপত্রে কাজ করতেন এক সময়, 30 সেকেন্ডে বললেন আমি সব জানি, আমি সব জানি, আমি সব জানি বলে অন্যদিকে চলে গেলেন, বিরিয়ানি প্লেটটা হাতে নিয়ে। ভাই, আমি 3.5 দশক রাজনীতি করার একজন মানুষ, বিজেপি ফোল্ড এসছি 2020-তে, আমি চোখে যেগুলো দেখেছি একজন রাজ্য সম্পাদককে কমিউনিকেট করার সুযোগ পর্যন্ত পেলাম না। তিনি আবার এসে বলে গেছেন দমদমে একটা প্রবাস বৈঠক বলছেন, গোয়েন্দা রিপোর্ট আছে 1 লোক ভোটে জিতবে। মানুষকে বিভ্রান্ত করে না, বিধ্বস্ত করে না, দুর্বলতাগুলোকে মেকআপ করার চেষ্টা। আপনি যার নাম বলতে চাইছেন আমি বলতেই পারি। না 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 বলবেন না, আমি 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 চাই না কাউকে ছোট করতে, কেন তিনি আমার কাছে রেসপেক্টেড, তার সাংবাদিকতা আমার খুব ভালো লাগতো, তিনি ব্যক্তি হিসেবে অত্যন্ত পরিচ্ছন্ন মানুষ, কিন্তু আমি বলছি সংগঠন সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা নেই। তাহলে আলটিমেটলি যে জিনিসটা হচ্ছে, দেখুন আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, সৌমিত্র খান গতকাল একটা সাক্ষাৎকার দিয়েছেন, যে সৌমিত্র খান বলেছেন যে যারা নির্বাচন লড়ে না তারা রাজ্য চালাবে কি করে, রাজ্যের মসনদে বসে। আমি কিন্তু এটা ঠিক মানি না। আমি বলছি যারা নির্বাচন চালায় না এবং নির্বাচন নিজেরা দাঁড়ায়নি, এমন অনেক মানুষ বাংলার রাজনীতিতে আছেন যারা কিন্তু ইলেকট্রন রাজনীতি অনেকের থেকে ভালো বুঝতেন। অনিল বিশ্বাস বামফ্রন্টে কোনোদিন নির্বাচন লড়েনি, কিন্তু তিনি তো বামফ্রন্টটাকে স্মৃতি চালিয়ে গেছেন যতদিন বেঁচে ছিলেন, রাজ্য সাধারণ সম্পাদক ছিলেন। আমি বলছি না সবাই অনিল বিশ্বাস, কিন্তু আমি বলছি সবার উপর আস্থা রাখতে হবে। এরা শিক্ষিত, মার্জিত, যথেষ্ট রিসোর্সফুল মানুষ, কেন এই মানুষগুলো এগুলোকে বেসিক জায়গায়। দিলীপ ঘোষ একটা পরিষ্কার অভিযোগ চলেছেন প্রার্থী স্থান বদল নিয়ে, এটা তো প্রশ্ন। আমি শিবম খুব পরিষ্কার একটা কথা বলি, দিলীপ বাবুর মনে অভিমান থাকা স্বাভাবিক। যে মানুষটা 5 বছর বা মেদিনীপুরের অলিগলি নয়, বাড়ির কোথায় ড্রয়িং রুমটা, বাড়ির কোথায় রান্নার ঘরটা, বাড়ির কোথায় শোয়ার ঘরটা, বাড়ির কোথায় খাওয়ার ঘরটা, সেই মানুষটা তিনি জানতেন। সেই মানুষটাকে তুমি যখন সরালে, কেন লাস্ট মোমেন্টে সরালে? তুমি 3 মাস আগে বলে দিতে পারতে যে মেদিনীপুর তোমার। লাস্ট মিনিটে কেন অভিজিৎ ববি দাসকে তুমি দিলে? অভিজিৎ ববি দাসকে 3 মাস সময় দাওনি কেন ডায়মন্ড হারবার? কেন দাওনি? নির্বাচনে 15 দিন 20 দিন আগে ছেলে খেলা হচ্ছে নাকি? চাপলামি হচ্ছে? যারাই করে থাকুন, আমি কাউকে নাম করে বলতে চাই না, কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব যারাই করে থাকুন, 15 দিন 20 দিন 25 দিন আগে নাম ঘোষণা করে বিপর্যয় টেনে নিয়েছেন, সে দৌড়তেই পারবে না, সে গাড়িতেও 7টা বিধানসভা ঘুরতে পারবেন না। কিসের জন্য? এবং যারা লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছেন, আমি কোনো প্রার্থী হিসেবে আমি বিতর্কবাদ, আমি বলছি এমন একজন প্রার্থীকে আমি চিনি, তুমিও নিশ্চিতভাবে চেনো, যিনি প্রার্থী নিজের লোকসভা কেন্দ্রের একটিও বড় সভা করতে পারেনি। দমদম এয়ারপোর্টের কাছে তার কেন্দ্র, একটাও বড় সভা করতে পারেনি। ভাই কেন? কিসের জন্য? তার মানে সেখানে একটা দুর্বলতা ছিল, যারা তাকে ঘিরে ছিল তারা এই দুর্বলতাটা দেখিয়েছে। তাহলে সেইটাকে রাজ্য নেতৃত্ব কেন পর্যবেক্ষণ ছিল না? রাজ্য নেতৃত্ব কেন পর্যবেক্ষণ ছিল না? 2 মাস আগে তিনি প্রার্থী হিসেবে ডিক্লেয়ার, একটা বড় সভা, অন্তত 3-4 হাজার মানুষের সভা তিনি করতে পারেননি। আমার নিজের চোখে দেখেছি একটা সভা, ভিডিওতে দেখলাম, তিনি নির্বাচনের প্রার্থী বিজেপি অ্যাড্রেস করছে, 30টা মতো চেয়ার পাতা, আমি লোক পাঠিয়েছিলাম দেখার জন্য, 12 জন কর্মী বসে, আর সেই নির্বাচন প্রার্থী বিজেপির 8 ঘন্টা না 35 মিনিট ধরে বক্তৃতা দিয়ে গেলেন। 30টা চেয়ার, আমি বলছি এই অঙ্কটা খুব সিম্পল, 30টা চেয়ার, 12 জন কর্মী বসে, এধার ওধার 2-4 জন ছড়িয়ে থাকতে পারে, আর তিনি বলে যাচ্ছেন, মাইক্রোফোন কটা গুনতে বলেছিলাম, মাইক্রোফোন অ্যাডিকুয়েট নয় যে বহু মানুষ শুনছে দূরে, তিনি 35 মিনিট ধরে নরেন্দ্র মোদীর গুণগান করে গেলেন। তো হুম, এত সাংসদ 12 জনকে কর্মীকে অ্যাড্রেস করার জন্য 35 মিনিট বক্তৃতা করছেন, অর্থাৎ তার মনস্তত্ত্বে নেই এই লড়াইটা সংসদীয় লড়াই, হাইস্ট লেভেল অফ অর্গানাইজেশন ইন্টেলিজেন্সকে ব্যবহার করাটা প্রয়োজন। আমি বলছি বিজেপি ডিফেক্ট সার্বিকভাবে, আমি কোনো ব্যক্তিকে ছোট করতে চাই না, রাজ্য বিজেপি নেতৃত্ব যারা আছেন তাদের এটা ইভ্যালুয়েট করতে হবে। 2026-এ বিধানসভা নির্বাচনটা খুব টাফ হয়ে গেল, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল এই রাজ্যের যুবরাজকে জেলে না ভরে ইলেকশন করার রেজাল্ট কিন্তু বাংলা গুনল, পরিষ্কার বলছি, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল যুবরাজ
গরু কয়লা বালি পাথর চাকরি দুর্নীতি, কাশীগঞ্জ ব্যাংক লন্ডনের ব্যাংকে শালিকার ব্যাংকে অ্যাকাউন্ট থাকার পরও সে লোকটা জেলে যায় না, আর শুধু কেজরিওয়াল জেলে যায়, হেমন্ত সোরেন জেলে। ছাবলামি হচ্ছে। আমি সমর্থক হিসেবে বলছি এটা ছাবলামি হচ্ছে। কিন্তু দাদা আমি বলছি কেন্দ্রীয় নেতৃত্বের সাথে রাজ্য নেতৃত্বের লিয়াজতে একটা সমস্যা ছিল। ব্যাটন শুভেন্দুর হাতে না সুকান্ত মজুমদারের হাতে, এই নিয়ে কর্মীরাই দ্বিধাগ্রস্ত। প্রার্থী পদকে চয়ন করেছে সেটা কেউই জানে না। একাধিক জায়গায় প্রার্থী কেন চয়ন করা হয়েছে প্রার্থী নিয়েই সন্তোষ দেখা গেছে বারাসাতের মতো কেন্দ্রে। ফলে আমি বলছি দায়টা তো আলটিমেটলি কারণ কাউকে নিতে হবে, দায়টা রাজ্য নেতৃত্বকেও নিতে হবে, কেন্দ্রীয় নেতৃত্বকেও নিতে হবে। কিন্তু দায়ের জন্য তারা অপরাধী বলে ছেড়ে দিলে চলবে না। বছরের পর বছর আমি বলছি বিজেপির ভেতরে থেকে দেখেছি পর্যবেক্ষকরা আসে, বাইরে থেকে বিভিন্ন রাজ্য থেকে ৩-৪ জন পর্যবেক্ষক, বৈঠকের পর বৈঠক হয়, প্রবাস হয়। বলছি প্রবাস মানে বৈঠকের আরেকটা ফরমেশন, প্রবুদ্ধ সমাবেশ হয়, ইন্টেলেকচুয়াল সমাবেশ সব হয়। একটার পর একটা বৈঠকে নেতারা বক্তৃতা করে যান, কিছু লোক পেন পেন্সিল নিয়ে নোট করেন, গলায় উত্তরীয়, মাথায় তিলক, ঠিক মানে নোট করবেন। ৩ ঘন্টার বৈঠক শেষ হবে, সবাই যাবেন, জলপান করবেন, তারপরে বাড়ি চলে যাবেন। ভোটটা কোথায় হচ্ছে? আমি বলছি ভোটের ভোট ম্যানেজমেন্টটা কি শিক্ষণীয়? সেখানে শেখানো হয় এটা করতে হবে ওটা করতে হবে, মানুষের সঙ্গে সম্পর্ক রাখুন, যোগাযোগ রাখুন, এই বলবে। আমি বলছি, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি আত্মসমালোচনার জায়গা দেয়, আমি অলসো রেসপন্সিবল। আমি ক্ষোভে দুঃখে যন্ত্রণায় প্রত্যক্ষ দলীয় রাজনীতি থেকে অনেকটা নিজেকে সরিয়ে নিয়েছি, আমি তুমি জানো শিবম, আমার বলার কিছু নেই, আমি একদম ডে টু ডে পলিটিক্স আর থাকি না। আমি ঠিক করেছি মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং আরো কিছু কাজ হাতে নিয়েছি, সেগুলো নিয়ে করছি। আমি দেখছিলাম যে আমি যে মন্ডলটায় বসবাস করি, এখানে একজন মন্ডল সভাপতি আছেন, রত্না চক্রের ছেলেটি, পড়াশোনা জানা, মাস্টার ডিগ্রি পাওয়া ছেলে। আমার মনে হয়েছিল সে ভালো কাজ করবে, আমি তার নামটা একটা সময় রেকমেন্ড করেছি। এই লোকসভার ইলেকশনটা সে 12 জন লোককে নিয়ে 80টা বুথ ম্যানেজ করলো, অথচ এই মন্ডলে 250-র উপর বিজেপির কর্মী আছে। 250-র উপর কর্মী আছে, 12 জনকে নিয়ে সে একটা ছোট্ট কোটিয়ারি করলো, করে সে ইলেকশন ম্যানেজমেন্টটা করলো। আমি বলছি ডিফেক্টটা কোথায়? কেন জেলা নেতৃত্ব দেখলো না ব্যাপারটা? তোমার 250 জন কর্মী বিধানসভায় নেমেছিল আজকে। আমি এগুলো কাউকে বলতে পারি না, কারণ আমি গত 1-1.5 বছর ধরে পার্টি থেকে সরে এসেছি প্রায়। ফলে আমি কাউকে বলতে পারি না। আমি অন ক্যামেরা বলছি, বিজেপি রাজ্য বিজেপির নেতৃত্বগুলো ভাবুন, একজন মন্ডল সভাপতির পারফরমেন্স আপনি দেখবেন না? আমি জানি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে খুব কাছের একটা মন্ডল সভাপতি প্রকাশ্য সন্ধ্যেবেলায় তার যুব সভাপতি তার মন্ডল সভাপতির মাথায় পেট্রোল ঢেলে দিচ্ছে, দিয়ে আগুন জ্বালিয়ে দিতে যাচ্ছে, এত মদ্যপান করেছে। তারপরে সে মন্ডল সভাপতি যুব সভাপতিকে রিমুভ করেনি। তারা মানুষের কাছে যাবে কি করে? আমি বলছি মানুষের কাছে যেতে হবে পরিচ্ছন্ন ভাবমুখী। আমি দেখো শিবম, আমি বলছি প্রত্যেক রাজনৈতিক দলের গ্রুপ থাকে, তুমি আমার গ্রুপে নও, তুমি আমার বাইরের গ্রুপে। তুমি যদি সাংগঠনিক ভাবে দক্ষ, তাহলে তোমার হাতে আমার দায়িত্বটা তুলে দেওয়া উচিত। যেভাবে বিরোধিতা থাক শিবম, দলকে যেতাম। এখানে কি হচ্ছে বলো তো অঙ্কটা, বিজেপির ইন্টারনাল অঙ্ক। আগে তুমি আমার দলের লোক, তুমি আমার গোষ্ঠীর লোক কিনা, এইটা করতে গিয়ে যেটা হচ্ছে, ধরো আমি কোনো একজন জেলা সভাপতি, আমি কোনো ইন্ডিভিজুয়াল জেলা সভাপতি, তার ক্লাবের আমি ক্লাবের জয়েন্ট সেক্রেটারি হওয়ার যোগ্যতা নেই, ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হওয়ার যোগ্যতা নেই, তিনি জেলা সভাপতি হয়ে বসে আছেন। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় গিয়ে ফেসবুক ছবি তুলছেন। আমি বলছি তো বিজেপি রাজ্যে, অন্তত পশ্চিমবঙ্গ ক্ষেত্রে সমস্ত সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া উচিত। শুধু গ্রুপ ফটো ছবি পোস্টিং, এই আমি দেওয়াল লিখছি, এই আমি ব্যানার টাঙাচ্ছি, এই আমি হ্যান্ডবিল দিচ্ছি, হোয়াট ইজ দিস? কটা মানুষের কাছে যাচ্ছে বিজেপির কর্মীরা? এটা বলছি আত্মবিশ্লেষণটা দরকার। বিজেপির মধ্যে ট্রুলি ভালো সাংগঠনিক প্রচুর ছেলে আছে, প্রচুর মেয়ে আছে, তারা এখন দরজা বন্ধ করে বসে রয়েছে। সামনে বিধানসভা নির্বাচনে বেরোবে না। এই লোকসভা নির্বাচনে আমি শুধু বলছি এই পানিহাটি বিধানসভা ক্ষেত্রে, আমি যেখানে বিধানসভা একসময় প্রার্থী হয়েছিলাম, 650 কর্মী আছে বিজেপি, 650 আমার সময় আমি গুনেছিলাম রাফ। অ্যাক্টিভ, সেমি অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ নয়, অ্যাক্টিভ সেমি অ্যাক্টিভ। এই নির্বাচনটা লড়লো, লোকসভা নির্বাচনটা শিলভদ্র দত্ত হয়ে লড়লো, খুব বেশি হলে 40 থেকে 50 জন।
মানে 600 কর্মী আউট অফ দ্য ফ্ল্যাগ, তুমি কি করে জিতবে? তুমি কি করে মানুষের কাছে যাবে? সব বুথে ইলেকশন এজেন্ট দাঁড়িয়েছে, 3000 টাকা করে দেওয়া হচ্ছে। একটা বুথে রিলিভার বুথ মিলিয়ে বোধহয় 5000 টাকা করে দেওয়া হচ্ছে। হচ্ছে তো, সব বুথে এজেন্ট। ডিফেক্ট আমি তোমার আইডেন্টিফাই করে দিচ্ছি, সব বুথে এজেন্ট। কোথা থেকে পাচ্ছে? ওই 3000 আর 5000 টাকার লোভে বুথ এজেন্ট হয়ে যাচ্ছে। তৃণমূল ছাপ্পা মারছে, ওদিকে ছাপ্পা চলছে, অন্যদিকে চোখ ঘুরে তাকিয়ে রয়েছে। আমি যে অঞ্চলে থাকি আমি প্রচুর বুথ, মানে একদম বুথের এজেন্টের নাম তোমাকে বলে দিতে পারি। প্রচুর ছাপ্পা হয়েছে সব এলাকায়। তৃণমূলে বিজেপির বুথ এজেন্ট জানে আমার ওই দিনের শেষে 3000 ওই 2000 রিলিভার বোধহয় 5000 টাকা মতো, 5000 টাকা পাওয়াটা দরকার। ভাই তুমি বুথ এজেন্ট করো তো বিজেপি যদি ক্ষমতা থাকে, যে আমি কাউকে 1 টাকা দেবো না, তোমার জীবন জীবিকার ব্যাপারে সারা বছরে তোমার পাশে থাকবে। ইলেকশনের দিন তোমার সিগারেট বিড়ি চায়ের জন্য দেবার একটা খাবারের প্যাকেট তোমার পৌঁছবে। করুক না সিপিএম যেভাবে চালাতো বুথ ম্যানেজমেন্ট। কেন 5000 টাকার জন্য তুমি বুথগুলো সব বিক্রি হয়ে যায়, তৃণমূলের লোককে নিয়ে বুথে এজেন্ট বসিয়ে দেওয়া প্রচুর বিজেপি। দক্ষিণবঙ্গে এটা মারাত্মক, মারাত্মক আমি বলছি। মানে এটা হাওয়ায় চলবে না। নরেন্দ্র মোদীকে নিয়ে এসে, নরেন্দ্র মোদী কি করবেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি একটা বক্তৃতা দেবেন, তার একটা এফেক্ট পড়বে। উত্তর কলকাতা রোড শো এর একটা এফেক্ট পড়বে, এই তো, তার বেশি কিছু নেই। আমি বলছি, নাম বলছি না, আমি এগুলো আত্মবিশ্লেষণের জায়গাতে বলছি। তা যারা আপনারা শুনছেন, যদি বিজেপির কোনো কর্মকর্তা শোনেন, দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমি বলছি রাজ্যের সর্বোচ্চ পর্যায়ের একজন নেতাকে, তিনি যখন সবাই দায়িত্ব নিলাম তখন তাকে একটা বলেছেন যে কলকাতা শহরের জন্য আপনারা একটা স্পেশাল প্রোগ্রাম নিন, যে কলকাতা শহরে বিজেপিকে মানুষের কাছে গ্রহণযোগ্য। কলকাতা শহরটা খুব অদ্ভুত ভাবে বিভক্ত। একটা সেমি মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তর মধ্যে বিজেপির প্রভাব আছে, অবাঙালিদের মধ্যে বিজেপির প্রভাব আছে। কিন্তু কলকাতা শহরে যেমন উত্তর কলকাতা 20%, দক্ষিণ কলকাতা বোধহয় আর একটু বেশি মাইনরিটি ভোটার আছে, এর মধ্যে তো বিজেপি ভোটটা পাবে না। তো কলকাতা শহরে 144টা যে পুরসভা নির্বাচন হয়েছিল, সেখানে যারা বিজেপির প্রার্থী ছিল, সেই বিজেপি প্রার্থীদের আপনারা সাংগঠনিকভাবে একটু কাজে লাগান। কারণ পুরসভা নির্বাচন সদ্য গেল, তারা অনেকেই বাড়ি বাড়ি ঘুরেছে, অনেকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আছে। তারা হয়তো মন্ডলে কোনো দায়িত্ব নেই, তারা হয়তো বুথের কোনো দায়িত্ব নেই বা কোনো একটা দায়িত্ব নেই, কিন্তু তারা প্রার্থী হয়েছেন তেমন। এবার এই 144-এর সঙ্গে আপনি একটা মিটিং করুন, করে তাদের মধ্যে সিলেক্ট করেন কে কে দায়িত্ব নিতে পারবেন। সেই লোকগুলোকে মন্ডল সভাপতি, শক্তি প্রমুখের সঙ্গে অ্যাটাচ করুন। প্রতি সপ্তাহে 3 দিন বা সপ্তাহে 5 দিন অন্তত 50টা করে বাড়ি ভিজিট। কেউ অসুস্থ থাকলো যান, কেউ বয়স্ক মানুষ হলে যান, তাকে একটু খাবারের ব্যবস্থা করে দিন। কেউ হয়তো চাকরি পাচ্ছে না, তার কর্মসংস্থানের জন্য দৌড়দৌড়ি করুন। এই কর্মসূচিগুলো অ্যাটাচমেন্ট, সোশ্যাল কর্মসূচি। আমাকে সেই সংশ্লিষ্ট রাজ্যের সর্বোচ্চ পর্যায়ে সবাই দায়িত্ব এসেছেন, তিনি আমাকে কি বললেন, আমাদের তো শক্তি প্রমুখ আছে, আমাদের তো মন্ডল সভাপতি আছেন, তারাই করবেন। আমি অবাক হয়ে তাকিয়ে বললাম, তৃণমূলের মতো একটা সাংগঠনিক শক্তি বৃদ্ধির দলকে তিনি অ্যাসেসই করতে পারলেন না কলকাতা শহরে। কলকাতা শহরে অ্যাসেস করতে পারলেন না। আমি বলছি যে একটা ওয়ার্ডে ধরো নির্বাচনে দাঁড়িয়েছে, ধরো তুমি দাঁড়ালে বা আমি দাঁড়ালাম, আমি তো জনসংযোগ কিছু করেছি, সেইটাকে বিজেপির ভোট ব্যাংকে আনার যে চেষ্টাটা, রাজ্যের সর্বোচ্চ পর্যায়ের নেতা আমাকে হতাশ করেছেন। মন্ডল সভাপতি বুঝছে, আর মন্ডল সভাপতি তো কোটিয়ারির গোষ্ঠীর, তার ক্ষমতা ইভ্যালুয়েশন হয়। মন্ডল সভাপতি চাকরি যায় কি বলো? যায় না। কেন যায় না? খুব কালে ভদ্র একজন কিছু, তোমার পারফরমেন্স সমাজ দেখবো, সরিয়ে দেবো। আমি তো বলছি, আমি বলছি কিছু না, এটা অন্যভাবে নিও না। মানে আমি কোনো আমি কাউকে কোনো মানে নতুন করে কোনো কথা বলতে চাইছি না। আমার মাঝে মাঝে মনে হয় যে ধরো এই কেএনএসডি জেলাটা আছে, রাজ্য বিজেপি আমাকে 6 মাসের টাইম দিন, 6 মান্থস টাইম বেঁধে দিলাম, আপনি মাস্টার প্ল্যান করে 6 মাসের মধ্যে জেলাটাকে কতটা এগোবেন, রোড ম্যাপ দিন আমাকে, প্রতি মাসে রিপোর্ট দিন বা প্রতি 15 দিন রিপোর্ট দিন। এগোতে পারলেন কি এগোতে পারলেন না, তার উপর 6 মাসের পর আপনার রিনিউয়াল দিয়ে দেখুন। আমি বলছি এখন যিনি জেলা সভাপতি আছেন তার 10 গুণ কাজ করে দেখি।
You have to move, you have to penetrate, you have to go to the people. যেখানে আমার ভোট ব্যাংকে, আচ্ছা তুমি বলো, আমি আরেকটা ছোট, আমি বলছি এটা 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 আমি বলছি কোনো কিছু চাওয়ার জন্য বলছি না, কারণ আমি আমার নিজের জীবন তুমি জানো যে আমি বিধানসভা নির্বাচনে হারার পর আমি একটা ডিসিশন নিয়ে নিয়েছি, আমি ইলেকটোরাল পলিটিক্সে থাকবো না। আমি কোনো পুরসভা নির্বাচন, পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, লোকসভা, বিধানসভার প্রার্থী হওয়ার দৌড়েই থাকবো, কারণ আমি আমার নিজের জীবনের টার্গেটটা সেট করে নিয়েছি আমি কি করব। আমার নিজস্ব চিন্তার জগৎ থেকে, লেখালেখির জগৎ থেকে, কথা বলার জগৎ থেকে, ডিজিটাল মাধ্যমে আমার অনেক বড় বড় পরিকল্পনা আমার সামনে রয়েছে। আমি ফোকাস অন দ্যাট। একটা পার্টি থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসে আমি ওই জায়গাটাতে কনসেন্ট্রেট করেছি। ইলেকট্রনিক্স মাধ্যম ডাকে যাই কোনো চ্যানেলে গিয়ে কথা বলি, সেটা পার্টির থ্রু দিয়ে না, আমার নিজস্ব পরিচিতি সূত্র। আমার খালি মনে হতো যে 6 মাস আমাকে পার্টি দায়িত্ব দিয়ে দেখুক, একটা জেলার দায়িত্ব দিয়ে আমি সব কাজ কিছুদিনের জন্য স্থগিত থেকে কি করা যায় তার এটা দেখি। এখনো বলছি, রাজ্য বিজেপি কে বলছি, তোমার সূত্র ধরেই বলছি, কারণ অনেক উপর লেভেলের লোক, তো আমি বলছি একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়ে দেখুক, যেটা আমি পারবো, আমি বলবো যে আমি এটা করে দেখাবো। 6 মাসের মধ্যে ইভ্যালুয়েশন করে যদি রেজাল্ট না দেখাতে পারি, তারপর তারা সরিয়ে দেবেন। আমি এত বড় কথা তোমার সামনে অন ক্যামেরা বলছি, চোখের সামনে দেখছি একটা দলের মৃত্যু, ভালো লাগছে না। 2020 20 ডিসেম্বর অনেক আশা প্রত্যাশা নিয়ে দলটা এসেছিল, লেট দেয়ার বি আ রিভাইভাল। কারণ তৃণমূলকে সরাতে গেলে বিজেপি অল্টারনেটিভ, এটা আমার মনে হয়েছে, এখনো মনে হয়। বামপন্থীরা চেষ্টা করেও পারেননি, পাচ্ছেনও না, তাহলে অন্য কারণ আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে সেইখানে দাঁড়িয়ে পার্টির এত সম্ভাবনা, এত কেন্দ্রীয় সরকারের প্রকল্প মানুষের কাছে নিয়েই যেতে পারছি না, পৌঁছতেই পারছি না। এটা হ্যান্ডবিল ছাপবে, দেখবে এত ছোট ছোট করে লেখা। আমি যেখানে বসে আমার ইন্টারভিউ দিয়েছিলাম, আমার কেএনএসডি জেলার সভাপতি এসেছেন, আমি বলছি এই প্রকল্পগুলো নিয়ে মানুষের কাছে যান না কেন? না, আমাদের তো যাওয়া হয়, আমাদের তো লিফলেট সব জায়গায় দেওয়া হয়। তা আমার কাছে লিফলেটটা ছিল, আমি আচ্ছা এই লিফলেটটা দেখে আপনি পড়তে পারছেন, আপনি নিজে পড়ুন তো, খালি চোখে চশমাটা খুলে আপনি পড়ুন তো। হ্যাঁ, কেন, কি হয়েছে? আর মাল্টি কালার ব্যবহার করা হয়েছে, তার মধ্যে ছোট ছোট করে 10 পয়েন্ট 8 পয়েন্টের টাইপে কালো লেখা দিয়েছিলেন। আপনারই তো ছাপা, আপনার ছবি রয়েছে, মানুষ পড়তে পারবে। যে মানুষের কাছে যাবে সে মানুষ, খবরের কাগজ যারা পড়তে পারে না, সেই কাগজ এই লিফলেট পড়বে, পেছনে মাল্টি কালার ব্যবহার করে। খুব মাইনর ইস্যু। আমি বলছি একটা লিফলেট কিভাবে ছাপতে হয়, এদের সেই ইনোভেশনের। ফেসবুকে কিভাবে ছবি চেপে আজকে আমি ইহা করিলাম, প্রবাস বৈঠক করিলাম, মস্ত বড় করে ফেসবুক ছবি দিয়ে কটা লাইক নিলাম, রাত্রিবেলা গুনবো, ঘুম থেকে উঠে গুনবো, দুপুরবেলা গুনবো, বিকেলবেলা বাড়ি থেকে বেরোনোর সময় গুনবো, পার্টি অফিসে বসে গুনবো। কেন পার্টি রিকভার দ্য সিচুয়েশন? বলো তো, মানুষের অনেক প্রত্যাশা। আমি বলছি পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপিকে মানুষ চায়, কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গের মানুষকে চায় না। দিস ইজ দ্য রেজাল্ট। অবশ্যই আত্মবিশ্লেষণমূলক এই ইন্টারভিউ কতজন শেষ অবধি দেখবেন আমি জানি না, কিন্তু যদি রেকটিফিকেশনের প্রয়োজন হয়, আমার মনে হয় সন্মান ব্যানার্জি যে পয়েন্টগুলো হাইলাইট করলেন, সেই পয়েন্টগুলো শুরু থেকে একদম শুরু করা উচিত। আমি একটু তোমাকে একবার একটু থামিয়ে একটু করছি। এবং বামপন্থী ভোটাররা দুঃখ পাবে না, আমি বামপন্থীদের খুব শ্রদ্ধা করি ব্যক্তিগতভাবে, পার্টি কি করে সেটা অন্য জিনিস। আমি প্রচন্ড রেসপেক্ট করি বামপন্থীদের নানান কারণে, তাদের খারাপ কাজগুলোর জন্য, তাদের তারা হয়তো দুঃখ পাবেন যে সন্ন্যবাবু আপনি কেন শিবমের ইন্টারভিউ বসে শুধু বিজেপির হয়ে কথা বলেন। আমি বিজেপি সমর্থক, পরিষ্কার বলছি। আর বিজেপির নেতৃত্ব যদি কেউ ওই ভিডিওটা দেখেন বা শিবমের অনুষ্ঠান নিশ্চিতভাবে আপনারাও দেখেন, আমি কেন, ওর একটা সার্বজনীনতা আছে যেটা আমার নিয়েই কিন্তু শিবমের আছে, যে সব মানুষ শিবমের কথা শুনে। আমি আপনাদের কাছে বলছি, এটাকে সমালোচনা হিসেবে ধরবেন, এটা আত্মসমালোচনা হিসেবে ধরবেন। আপনাদের বুকে যে কষ্টটা না, সেই কষ্টটা আমার বুকেও আছে। আমি বলছি আপনারা আমার কাছ থেকে কিছু গ্রহণ যদি নাও করেন, যে পয়েন্টগুলো বললাম ভাববে না। যদি কোনো বিজেপি কর্মী, আমি আপনার অন ক্যামেরা বলছি, বা বিজেপির নেতৃত্ব আমার কাছ থেকে কোনো রকম সহযোগিতা, পরামর্শ, সাহায্য চান, আমি বলছি অর্গানাইজেশনের ডিফেক্ট গুলোকে সারানোর জন্য, ডোন্ট হেজিটেট টু কল মি। আমি সন্ময় বন্দ্যোপাধ্যায়, আপনারা সবাই চেনেন, আমাকে শত্রু ভাববেন না। আমি বলছি দলটা ক্ষমতায় পশ্চিমবঙ্গে 2026-এ রিপ্লেস করার জন্য ঢেলে তৈরি করানো দরকার। তার কিছু ছোট ছোট অবজারভেশন হলো, অনেক কিছু বলা বাকি রইল, সেগুলো পরে শিবম যদি সুযোগ দেয় পরবর্তীকালে বলবো। অবশ্যই দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন, যে বিজেপি সমর্থকরা এই ভিডিও দেখলেন, আপনারা কোথা থেকে বলছেন, কি বলছেন, কমেন্টে জানাবেন। তাহলে হয়তো আরো আত্মবিশ্লেষণের এই পয়েন্টগুলো বিজেপি নেতাদের কাছে, সর্বময় কর্তা কর্ত্রীদের কাছে অন্তত পৌঁছাবে। ধন্যবাদ। সন্মান। নমস্কার।